তখনই এক চমৎকার ঘটে গেল। একজন অশ্বারোহী সৈন্য মহলের দিক থেকে ছুটে এসে বলল, আরে বৈদ্য মহারাজ, আপনি এখনো এখান থেকে প্রস্থান করেননি? মহলের সৈনিক দেখা মাত্র সেনাপতি ভুজঙ্গ কিঞ্চিত বিস্মিত হয়ে বলে উঠলেন, তুমি কি একে চেনো? সৈনিক সেনাপতিকে অভিবাদন জানিয়ে বলল, খুব ভালোভাবে। ইনি তো গতকাল রাজকুমার পব্বতের প্রাণ রক্ষা করেছিলেন। কাল অরণ্যে মৃগয়া করার সময় রাজকুমার ভুলবশত কোনো জঙ্গলি ফল ভক্ষণ করে ফেলেছিলেন। তারই ফলস্বরূপ রাত্রিতে তার স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে। সেনাপতি ভুজঙ্গ চিন্তিত মুখে জিজ্ঞেস করলো, তারপরে? সৈনিক বলে চলল, সেই সময় মহলে রাজবৈদ্যও অনুপস্থিত ছিলেন, আর তাই ইনি রাজকুমারের চিকিৎসা করেন। রাজকুমারের শরীর এখনো সম্পূর্ণরূপে সুস্থ হয়নি, আর সেই কারণ হেতুই ইনি গান্ধারে প্রস্থান করছেন একটি বিশেষ প্রকারের স্বর্ণভস্য সংগ্রহের জন্য। তাই শীঘ্রই ওনাকে যেতে দেওয়া হোক। সেই সময় রাজহংস সেখানে উপস্থিত হলো, কিন্তু মহলের সৈনিকের কথা শোনা মাত্র সে মৌনতা অবলম্বন করাই শ্রেয় মনে করল। সেনাপতি ভুজঙ্গেরও স্মরণ হলো যে গতকাল রাতেই রাজকুমার পব্বত তাকে বলেছিলেন যে তার শরীর কিঞ্চিত অসুস্থ বোধ হচ্ছে, কিন্তু তবুও সেনাপতি সৈনিকের কথা সত্যতা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞেস করলো, তোমার কাছে এই বিষয়ের কোনো প্রমাণ রয়েছে বা কোনো বার্তা? সৈনিক তৎক্ষণাৎ রাজমহল থেকে প্রেরিত একটা সূচনাপত্র সেনাপতির হাতে দিল, যেখানে লেখা ছিল যে বৈদ্য মহারাজকে যেন কোনো প্রকারে বিরক্ত না করা হয় এবং বিনা বাধায় তাকে যেন মগধের সীমান্তের বাইরে প্রস্থান করতে দেওয়া হয়। সূচনাপত্রের শেষে রাজ্যের সিল দেওয়া ছিল। রাজপ্রাসাদের পত্র দেখা মাত্রই রাজহংসের নিঃশ্বাস যেন অবরুদ্ধ হয়ে গেল। তার মৌনতাই আজকে তাকে রক্ষা করেছিল। যদি পত্র দেখার আগেই সে ওই বৈদ্যকে চাণক্য রূপে শনাক্ত করত, তাহলে পত্র দেখার পরে সেনাপতি ভুজঙ্গ এইবার তার ধড় থেকে মস্তক আলাদা করতে বিন্দুমাত্র সংকোচ বোধ করত না। সেনাপতির দৃষ্টি তার দিকে পড়ার আগেই সে চুপচাপ গম্বুজের দিকে অগ্রসর হলো। রাজপ্রাসাদের পত্র দেখার পরে ভুজঙ্গের বিশ্বাস হয়ে গেছিল যে এই ব্যক্তি প্রকৃতপক্ষেই একজন বৈদ্য। সে তার ব্যবহারের জন্য চাণক্যের কাছে ক্ষমা প্রার্থনা করে বলল, ক্ষমা করবেন বৈদ্য মহারাজ, প্রকৃতপক্ষে একজন শত্রু মগধে অনুপ্রবেশ করেছে, আর তাকে শনাক্ত করার জন্যই আমাদের প্রতিটা ব্যক্তির তল্লাশি নিতে হচ্ছে। আপনি যেতে পারেন, আপনার যাত্রা শুভ হোক। সে তখনই আদেশ দিয়ে প্রবেশদ্বার চাণক্যের জন্য খুলে দিল। সেখান থেকে প্রস্থানের সময় চাণক্য ভুজঙ্গের সামনে দাঁড়িয়ে বললেন, এতে ক্ষমা প্রার্থনা করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি তো কেবল নিজের কর্তব্য পালন করছেন। আমি আশা করছি শীঘ্রই সেই ব্যক্তি আপনার সামনে আসুক, এবং সে আপনার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাওয়ার পূর্বেই আপনি যেন তাকে শনাক্ত করে আটক করতে পারেন। এই কথা বলেই চাণক্য সেনাপতিকে নমস্কার জানিয়ে মুখে চাপা হাসি নিয়ে বিনা ভয়েই মগধের মুখ্য দ্বার দিয়ে প্রস্থান করলেন। পব্বতের দ্বারা প্রেরণ করা রাজপ্রাসাদের ওই পত্রই প্রমাণ দিচ্ছিল যে পব্বত চাণক্যের কাছে শিক্ষা গ্রহণ করার জন্য যে কোনো পদক্ষেপ নিতেই প্রস্তুত। একদিকে চাণক্য যখন তক্ষশিলার উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলেন, তখনই রাজকুমার পব্বত তক্ষশিলায় শিক্ষা গ্রহণের আর্জি নিয়ে তার পিতা ধননন্দের রাজসভায় উপস্থিত হয়েছিল। রাজা ধননন্দ তার রাজসভায় নৃত্য আর সুরাপানে মগ্ন ছিলেন। অমাত্য তার পাশেই বসেছিলেন। রাজসভায় রাজকুমার পব্বতকে দেখে অমাত্য বিস্মিত ছিলেন, কারণ ইতিপূর্বে পব্বত রাজসভার সন্নিকটে আসা তো দূর, কখনো নিজে থেকে ধননন্দের কাছেও আসেননি। পব্বতকে রাজসভায় আসতে দেখে ধননন্দ তৎক্ষণাৎ নৃত্যরত নর্তকীদের থামতে আদেশ দিলেন এবং পব্বতকে দেখে বললেন, আজকে মগধের রাজকুমার পদ ভুলে যায়নি তো? পব্বত তার পিতা ধননন্দের বিদ্রুপকে অগ্রাহ্য করে তাকে অভিবাদন জানিয়ে নিজের বক্তব্য পেশ করল। আমি শিক্ষা গ্রহণ করার জন্য তক্ষশিলায় যেতে চাই। পব্বতের তক্ষশিলায় শিক্ষা গ্রহণ করতে যাওয়ার ইচ্ছার কথা শোনা মাত্রই ধননন্দ অট্টহাসি করে উঠলেন। তিনি সামনে উপস্থিত একজন দাসীকে তাকে সুরা পান করানোর জন্য বললেন। দাসীও রাজার ইচ্ছানুসারে কামনা ভরা দৃষ্টিতে ধননন্দের মুখে সমস্ত সুরা পাত্রটিকেই ঢেলে নিঃশেষ করে দিল। সুরা পান করার পরে ধননন্দ নেশাগ্রস্ত কণ্ঠে বললেন, যেখানে যাওয়ার ইচ্ছে যাও, আমার কাছে অনুমতি নিতে আসার প্রয়োজন আছে কি? পব্বত বলল, আপনি আমার পিতা, আর সেই হেতু আমি আপনার আজ্ঞা নিয়েই শিক্ষা গ্রহণ করতে যেতে চাই। যেখানে রাজা ধননন্দের এইসব বিষয়ে কোনো উৎসাহ ছিল না, সেখানে তক্ষশিলার নাম শোনা মাত্রই অমাত্যর কান সজাগ হয়ে উঠল। পব্বতের কথা শুনে তার বিস্ময়ের অবধি ছিল না, কারণ যেই পুত্র তার পিতার মুখ দর্শন করতে চাইতো না, সে আজকে তার পিতার থেকে তক্ষশিলা যাওয়ার অনুমতি গ্রহণ করতে এসেছিল। ধননন্দ বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি যেতে পারো। পব্বত প্রস্থানের জন্য পেছনে ঘুরেছিল, ঠিক তখনই অমাত্য তাকে বাধা দিয়ে বললেন,
তক্ষশিলা যাওয়ার প্রয়োজনীয়তা কি? মগধের শিক্ষকদের উপরে কি তোমার বিশ্বাস নেই, নাকি তুমি ইচ্ছে করেই মগধ থেকে দূরে যেতে চাইছো? তক্ষশিলাতে সেই সবকিছুই রয়েছে যেটা আমাকে একজন যোগ্য শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। এখানে মগধে এত বিলাসিতার মধ্যে শিক্ষা গ্রহণ করা সহজ নয়। এই কথা বলে পব্বত তার পিতার দাসী ও সেখানে রাখা সুরার পাত্রের দিকে ইঙ্গিত করল। অমাত্য রাজপুত্রের বক্তব্য বুঝতে পারছিলেন, কিন্তু তিনি তার যুক্তিতে সন্তুষ্ট হতে পারছিলেন না। ধননন্দ অমাত্যের দিকে তাকিয়ে বললেন, অমাত্য, পুত্র পব্বত যখন যেতে চাইছে ওকে যেতে দিন, ওকে বাধা দিচ্ছেন কেন? অমাত্য গম্ভীর স্বরে বলে উঠলেন, কারণ মহারাজ, তক্ষশিলাতে ওই ধূর্ত ব্রাহ্মণ চাণক্য রয়েছেন, আর আমার ভয় হচ্ছে যে সে আমাদের পব্বতের মতন সরল রাজকুমারকেও নিজের জালে ফাঁসিয়ে মগধের শাসনের বিরুদ্ধে তার ব্যবহার করতে পারে। অমাত্যর কথা শুনেই পব্বতের মুখ যেন বিবর্ণ হয়ে উঠল, কিন্তু সে তার ভয় অমাত্যর সামনে প্রকাশ করল না। ঠিক সেই সময় একজন দাস রাজসভায় প্রবেশ করল এবং রাজা এবং অমাত্যকে অভিবাদন জানিয়ে বলল, মহামন্ত্রী মহাশয়, সকাল থেকে সন্ধে হতে চলল, কিন্তু চাণক্যের কোনো খোঁজ পাওয়া যায়নি। সকল যাত্রীদের সম্পূর্ণরূপে তল্লাশি করা হয়েছে এবং তার সাথেই পাটলিপুত্রের প্রতিটা গৃহে গিয়ে খোঁজ করা হয়েছে, কিন্তু কোথাও চাণক্যের কোনরূপ খোঁজ পাওয়া যায়নি। অমাত্য বিস্মিত হয়ে তাকিয়েছিলেন। দাস আরো বলল, নগরের সকল রাজপথ বন্ধ হওয়ার কারণে ব্যবসায়ীদের যাতায়াতে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই সেনাপতি মহোদয় বলেছেন এই বিষয়ে আপনাকে শীঘ্রই কোনো নির্ণয় নিতে। এই কথাগুলো শুনে অমাত্য যেন এক প্রকার ধাক্কা খেলেন। তিনি ভেবে উঠতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব। যদি চাণক্য এসেছিল তাহলে গেলেন কোথায়? দাসের কথা শুনে পব্বত পরিস্থিতিকে তার অনুকূলে করার জন্য বলল, মহামন্ত্রী মশাই, যেহেতু চাণক্য আপনার বিরোধী এবং মহারাজের শত্রু, সেই হেতুই কি আপনি নিজের শত্রুতাবশত আমার শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত করতে চাইছেন? আমি কি জানতে পারি আমার শিক্ষা গ্রহণের সাথে চাণক্যের কি সম্পর্ক? অমাত্যকে মৌন দেখে রাজকুমার আবার বলল, আমি একজন রাজকুমার, আর উচ্চ শিক্ষা গ্রহণ করা আমার অধিকার, আর এই অধিকার থেকে আপনি আমায় বঞ্চিত করতে পারেন না। রাজকুমার পব্বতের চেহারাতে দৃঢ়তা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছিল। তার কথাগুলো অমাত্যকে তীরের মতো বিদ্ধ করল, কিন্তু এবার তার বিরোধিতা করা তার জন্য হিতকর ছিল না। অমাত্য কিছু একটা ভেবেই তৎক্ষণাৎ মহারাজকে সম্বোধন করে বলে উঠলেন, মহারাজ, আমি কখনোই চাই না যে মগধের ভাবী শাসক উচ্চ শিক্ষার থেকে বঞ্চিত থাকুক। রাজকুমার পব্বত যদি তক্ষশিলায় গিয়ে শিক্ষা গ্রহণ করার সংকল্প করেই ফেলেছেন, তবে তিনি অবশ্যই যান, আর তার যাওয়ার সমস্ত বন্দোবস্ত আমি নিজের হাতে করব। একটু থেমে অমাত্য আবার বললেন, আমি তো কেবলমাত্র রাজকুমারের সুরক্ষার বিষয়ে চিন্তিত, আর তাই যদি আপনার অনুমতি হয় তবে আমি শুধু এইটুকুই চাই, যুবরাজ তক্ষশিলাতে আচার্য গজাননের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করুন। অমাত্যর অনুরক্তি শুনে ধননন্দ বললেন, ঠিক আছে, আপনি যেমন ঠিক মনে করেন মহামন্ত্রী মশাই। এই কথা শুনে পব্বত কিছু বলতে পারল না। অমাত্য তার দান চেলে দিয়েছিলেন। সে শুধুমাত্র মুখে একটা হাসি ফুটিয়ে মন্ত্রীমশাই আর তার পিতাকে অভিবাদন জানিয়ে বলল, আমার কার্য শুধুমাত্র শিক্ষা গ্রহণ করা, এরপর বাকি আপনি যেমন উচিত বুঝবেন। এরপর সে রাজসভা থেকে প্রস্থান করল। শাক্তারকে মিথ্যে অভিযোগে আটক করার বিষয়ে যেমন অমাত্যর চাল সঠিক প্রমাণিত হয়েছিল, তেমনি চাণক্যর মগধ প্রবেশের পরে উধাও হয়ে যাওয়া ও পব্বতের তক্ষশিলায় যাওয়ার নির্ণয় নেওয়া, দুটোই তাকে একত্রে পরাজয়ের আশ্বাস দিয়েছিল। এই সব বিষয়ে বিভ্রান্ত হয়েই অমাত্য ক্রোধান্বিত হয়ে নিজের কক্ষেই পায়চারি করছিলেন। তার সাথে সেনাপতি ভুজঙ্গ উপস্থিত ছিলেন এবং তিনি তার কক্ষে বসেই সুরা পান করছিলেন। একটু চিন্তা করেই অমাত্য বিরক্ত হয়ে বলে উঠলেন, এটা কি প্রকারে সম্ভব? চাণক্য গেলেন কোথায়? পাতালে প্রবেশ করলেন নাকি আকাশে উধাও হয়ে গেলেন? সেনাপতি অমাত্যর দুশ্চিন্তার কারণ উপলব্ধি করতে পারছিল, কিন্তু তার কাছে এর কোনো সদুত্তর ছিল না। সে মহামন্ত্রীর প্রশ্নের উত্তর দিয়ে বলল, কিন্তু মহামন্ত্রী মশাই, আমাদের কাছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই যে চাণক্য মগধে এসেছিলেন। কেবলমাত্র রাজহংসের কথার উপরে ভিত্তি করে আমরা নিজেদের মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি। এরই বা কি প্রমাণ রয়েছে যে ও যা বলছে সত্যি বলছে? রাজহংসের নাম শোনা মাত্রই অমাত্যর ক্রোধের মাত্রা যেন গগনচুম্বী হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ গর্জন করে বললেন, রাজহংসকে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো।
অমাত্যর আদেশানুসারে কিছুক্ষণের মধ্যেই সৈনিকরা রাজহংসকে শৃঙ্খলবদ্ধ অবস্থায় মহামন্ত্রীর সামনে এনে হাজির করল। রাজহংসকে দেখেই অমাত্য অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নিজের তলোয়ার বের করে তার দিকে তেড়ে গিয়ে বললেন, সত্যি করে বলো, চাণক্য কি মগধে এসেছিল? অমাত্যর হাতে তলোয়ার দেখে রাজহংস যেন ভয়ে শিউরে উঠল। মৃত্যু ভয় তার চোখে স্পষ্ট রূপে ফুটে উঠেছিল। সে অমাত্যর চরণে লুটিয়ে হাত জোড় করে বলতে থাকলো, আমি আমি সত্যি বলছি মহামন্ত্রী মশাই, আচার্য গজানন স্বয়ং নিজের কানে শুনছিলেন যে চাণক্য মগধ আসার জন্য অধ্যক্ষের কাছে অবসর নেওয়ার আর্জি জানাচ্ছিলেন। আমি সত্যি বলছি। কিন্তু অমাত্যর ক্রোধ তখনও তুঙ্গে ছিল। সে চিৎকার করে বলল, কিন্তু চাণক্য তো এখানে আসেইনি। তুমি মিথ্যে সংবাদ দিয়ে আমাদের সময় নষ্ট করেছো, আর কিচ্ছু নয়। রাজহংস কাঁদতে কাঁদতে বলতে থাকলো, আমি কোনো মিথ্যে বলিনি মহামন্ত্রী মশাই, আর না আমার আচার্য মিথ্যেবাদী। তিনি যখন বলেছেন তখন চাণক্য অতি অবশ্যই এখানে এসেছিলেন। রাজহংসের মুখে আরো একবার চাণক্যের নাম শোনা মাত্রই অমাত্য যেন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উচ্চস্বরে বললেন, চাণক্য চাণক্য চাণক্য! অনেক শুনলাম ওই দরিদ্র ব্রাহ্মণের গুণগান। ক্ষমা নয়, তুমি মৃত্যুদণ্ড পাবে, মৃত্যুদণ্ড! এই বলেই অমাত্য তার তলোয়ার উপরে তুললেন ও সোজা রাজহংসের গলার কাছে নিয়ে এলেন। ভয়ে আতঙ্কে রাজহংস নিজের চোখ বুজে ফেলল। সারা শরীর ঘর্মাক্ত হয়েছিল তার। সে যেন নিজের মৃত্যুকে সাক্ষাৎ দর্শন করতে পারছিল। সে ভেবেই নিয়েছিল অমাত্য আজকে তাকে হত্যা করবে। কিন্তু কিছুক্ষণ পর্যন্ত যখন কিছুই হলো না, তখন সে ভয়ে ভয়ে আস্তে করে নিজের চোখ খুলল। অমাত্য আর সেনাপতি তার সামনে দাঁড়িয়ে হাসছিল। রাজহংস এখনো ভয়ে থরথর করে কাঁপছিল। তার এই দশা দেখে অমাত্যর হাসি যেন বন্ধ হচ্ছিল না। অমাত্য তার তলোয়ার একদিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং রাজহংসের মাথায় স্নেহের সাথে হাত বুলাতে বুলাতে বললেন, তোমার এই দশা দেখে আমার করুণা হলো, আর আমি ভাবলাম তোমায় হত্যা করব না। এই কথা শুনে রাজহংস যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং সে অমাত্যর চরণে লুটিয়ে পড়ে বলতে থাকলো, ধন্য, আপনি ধন্য মহামন্ত্রী মশাই, আপনি কৃপার সাগর। অমাত্য একটা তীর্যক হাসি হেসে বললেন, কিন্তু আমি যদি তোমাকে মুক্ত করি তাতে আমার কি লাভ? আমি এই রাজ্যের মন্ত্রী, আর নিজের লাভ না দেখে কিছু করা আমার ব্যক্তিত্ব ও আমার পদ দুটোর ক্ষেত্রেই অশোভনীয়। এই শুনে রাজহংস দ্রুত বলে উঠল, আপনি যা বলবেন আমি তাই করব মন্ত্রী মশাই। এই শুনে অমাত্য কিছুক্ষণ ভেবে বললেন, তোমার দ্বারা আমার কি বা লাভ হতে পারে? না তুমি কোনো রাজ্যের মন্ত্রী আর না কোনো রাজ্যের সৈনিক। তুমি তো কেবল তক্ষশিলার একজন আচার্যের সাধারণ শিষ্য মাত্র। তুমি আমার জন্য কি বা করবে? তক্ষশিলাতেই বা তোমায় কে চেনে? অমাত্যর কথা শুনে রাজহংস তৎক্ষণাৎ বলে উঠল, সত্য বচন, তক্ষশিলা আমায় নাই বা জানতে পারে, কিন্তু আমি তক্ষশিলাকে খুব ভালো করেই জানি। সেখানে সব রকম রহস্যই আমার জ্ঞাত। এই কথা শুনেই অমাত্যর মুখে হাসি ফুটে উঠল। তার তীর সঠিক নিশানায় লক্ষ্যভেদ করেছিল। অমাত্য গম্ভীর স্বরে বললেন, যদি এটাই হয় তবে একটি শর্তেই আমি তোমায় জীবন দান দিতে পারি। বলুন মহামন্ত্রী মশাই, আমি আপনার জন্য কি করতে পারি? রাজহংস ভয়ে ভয়ে বলল। অমাত্য তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি হেনে বললেন, তক্ষশিলাতে তোমায় আমার চোখ আর কান রূপে চাণক্য আর রাজকুমার পর্বতের উপরে সজাগ দৃষ্টি নিবদ্ধ করে রাখতে হবে। তারা কি করছে, কার সাথে সাক্ষাৎ করছে, তাদের প্রতি মুহূর্তের খবরাখবর তোমাকে আমার কাছে প্রেরণ করতে হবে। বলো, করতে পারবে? এইরূপই হবে মহামন্ত্রী মশাই। আপনি ঠিক যেরকম চাইছেন আমি সেই রকমই করব। রাজহংস করজোড়ে বলল। এবার অমাত্য তার চোখে চোখ রেখে হুঁশিয়ারি দিয়ে বললেন, খেয়াল রেখো, যদি পুনরায় তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করার কথা চিন্তাও করো, তাহলে নগরের একদম মাঝে দাঁড় করিয়ে তোমার ছাল চামড়া ছিঁড়ে তার স্থানে ভূষা ভরে দেব। এই শুনে রাজহংস ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার ওপর ভরসা রাখুন মন্ত্রী মশাই, আমি আপনাকে নিরাশ করব না। অমাত্যর ইঙ্গিত পেয়েই রাজহংস সেখান থেকে প্রস্থান করলো। সে চলে যেতেই সেনাপতি ভুজঙ্গ বলল, মহামন্ত্রী মশাই, আপনি তো ওকে জীবন দান দিয়ে দিলেন, কিন্তু কি প্রমাণ রয়েছে যে ও যা বলছে সত্যি বলছে? অমাত্য মৃদু হেসে বললেন, আমি পূর্বেই মহলের একজন সৈনিককে তক্ষশিলায় পাঠিয়ে এই কথাটির সত্যতা যাচাই করেছি যে এই যুবক আচার্য গজাননের শিষ্য কিনা। এই কথা শোনা মাত্র সেনাপতি বিস্মিত হয়ে বলল, তার অর্থ এটাই দাঁড়ায় যে চাণক্যও এখানে এসেছিল?
অমাত্য ক্রোধে তার দাঁত পিষতে পিষতে বললেন, এসেছিল এবং সুরক্ষিত অবস্থায় ফিরেও গেছে, কিন্তু কতদিন রক্ষা পাবে ও? একদিন আসবে যেদিন চাণক্যের গর্দান আমার তলোয়ারে থাকবে। এই শব্দগুলো ব্যক্ত করার সময় অমাত্যর চোখ থেকে যেন অগ্নিবর্ষিত হচ্ছিল। অন্যদিকে মগধ থেকে বহু ক্রোশ দূরে তক্ষশিলাতে আচার্য গজানন নিত্যদিনের মতোই নিজের কক্ষের দিকে অগ্রসর হচ্ছিলেন। ঠিক তখনই তিনি দেখলেন চন্দ্রগুপ্ত খুব সন্তর্পণে ধীর পায়ে কোথাও যাচ্ছে। তাকে এই প্রকারে সবার দৃষ্টির অলক্ষ্যে চুপচাপ কোথাও যেতে দেখে গজাননের তার উপর সন্দেহ হলো। তিনি নিজের মনে মনেই বললেন, এই সময়ও কক্ষ ছেড়ে কোথায় যাচ্ছে, তাও এত সন্তর্পণে? নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে, দেখতে হচ্ছে তো। আচার্য গজানন নিজের কক্ষের থেকে বেরিয়ে চন্দ্রগুপ্তর পিছু নিলেন। গজানন আশ্চর্যচকিত হয়ে দেখলেন যে চন্দ্রগুপ্ত প্রশাসনিক কক্ষের ভিতরে প্রবেশ করল, যেখানে কোনো ছাত্রেরই প্রবেশের অনুমতি ছিল না। প্রশাসনিক কক্ষে প্রবেশের অনুমতি ছিল কেবল তক্ষশিলার আচার্যগণের, কারণ সেখানেই তাদের গবেষণাপত্র ও অন্যান্য সামগ্রী রাখা থাকত। আচার্য গজানন কক্ষের বাইরে আড়াল থেকে লক্ষ্য করছিলেন। চন্দ্রগুপ্ত কক্ষের ভেতরের একটা আলমারিতে চাবি লাগিয়ে সেটি খোলার প্রচেষ্টা করছিল। সেই দৃশ্য দেখে আচার্য গজাননের ক্রোধ যেন সপ্তমে পৌঁছে গেল। তিনি তৎক্ষণাৎ কক্ষের ভেতরে প্রবেশ করে চন্দ্রগুপ্তর সম্মুখে গিয়ে দাঁড়ালেন। আচার্য গজাননকে এরূপ সামনে দেখে চন্দ্রগুপ্তর মুখ যেন বিবর্ণ হয়ে গেল। প্রচন্ড রাগে গর্জন করে উঠে আচার্য গজানন বললেন, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি স্বয়ং তোমায় চুরি করতে গিয়ে হাতে নাতে ধরেছি। আজকে এই তক্ষশিলা থেকে তোমায় বহিষ্কৃত করে তবে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব। এই কথা বলতে বলতেই আচার্য গজানন তাকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করে নিয়ে গেলেন। তক্ষশিলার অধ্যক্ষ তখন কোনো বিশেষ কারণবশত অন্যান্য আচার্যদের সাথে বৈঠক করছিলেন। ঠিক তখনই ক্ষুব্ধ গজানন চন্দ্রগুপ্তর সাথে ওই সভায় প্রবেশ করে ঠিক অধ্যক্ষের সামনে নিয়ে চন্দ্রগুপ্তকে সজোরে ধাক্কা দিলেন। তার এই ধরনের অভব্য আচরণ দেখে সেখানে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। অধ্যক্ষ মহাশয় তার কৌতূহল নিবারণের জন্য কিছু জিজ্ঞেস করতেন, তার পূর্বেই ক্রোধিত গজানন উচ্চস্বরে বলে উঠলেন, অধ্যক্ষ মহাশয়, আমি চাই এই বালক চন্দ্রগুপ্তকে এক্ষুনি তক্ষশিলা থেকে বহিষ্কৃত করে দেওয়া হোক। এই কথা শোনা মাত্রই অধ্যক্ষ মহাশয় সহ বাকি সকলেও বিস্মিত হয়ে গেল। অধ্যক্ষ আচার্য গজাননকে শান্ত করার জন্য বললেন, শান্ত আচার্য, শান্ত। আপনি তক্ষশিলার একজন আচার্য, আর এরূপ ক্রোধ আপনাকে শোভা পায় না। শোভা তো এটাও পায় না যে এরকম নির্লজ্জ ছাত্র তক্ষশিলাতে পঠন পাঠন করুক, আর আমরা বারংবার ওর কার্যকলাপকে উপেক্ষা করতে থাকি। আচার্য গজানন যেন অগ্নির ন্যায় জ্বলে উঠে বললেন, ও কি করেছে? অধ্যক্ষ মহাশয় চন্দ্রগুপ্তর দিকে দৃষ্টিপাত করে বললেন, কি করেছে? জিজ্ঞেস করুন কি করেনি। অধ্যক্ষ মহাশয়, ও আজকে ধৃষ্টতার সমস্ত সীমা উল্লঙ্ঘন করে ফেলেছে। ও সেই কাজ করেছে যা করার কথা দূর, সেই বিষয়ে কল্পনাও তক্ষশিলার কোনো ছাত্র করতে পারবে না। আচার্য গজানন এক নিঃশ্বাসে বললেন। ঠিক তখনই উপস্থিত এক আচার্য বিরক্তি সহকারে জিজ্ঞেস করল, আরে বিষয়টা কি আচার্য গজানন? স্পষ্ট ভাষায় বলুন না চন্দ্রগুপ্ত কি করেছে। ও তক্ষশিলার শিক্ষা ও এখানের আচার্যদের কৌতুকের পাত্র বানিয়ে ফেলেছে। তক্ষশিলার নিয়ম কানুনকে শিখে তুলে দিয়ে ও আজকে এটাই প্রমাণ করে দিয়েছে যে তক্ষশিলার মতো পবিত্র স্থান ওর জন্য নয়। ও এমন গর্হিত কাজ করেছে যা কোনো সভ্য বালকের পক্ষে করা সম্ভব নয়। ও প্রশাসনিক কক্ষে চুরি করেছে, চুরি। ও একটা চোর। এই কথা শোনা মাত্রই উপস্থিত সকল আচার্যরা স্তম্ভিত হয়ে গেল এবং নিজেদের স্থানে উঠে দাঁড়িয়ে পরস্পরের সাথে ফিসফাস শুরু করে দিল। নিজের উপরে এত বড় জঘন্য অপবাদ লাগতে দেখেও চন্দ্রগুপ্ত মৌন হয়ে নতমস্তকে দাঁড়িয়েছিল। তার মুখ থেকে একটা শব্দও বের হচ্ছিল না। অধ্যক্ষ মহাশয় উপস্থিত সকলকে শান্ত থাকার আদেশ দিয়ে চন্দ্রগুপ্তর দিকে তাকিয়ে কঠোর স্বরে প্রশ্ন করলেন, আচার্য গজানন যা বলছেন তা কি সত্যি? তুমি কি সত্যি চুরি করেছো? চন্দ্রগুপ্ত মৃদু স্বরে উত্তর দিল, হ্যাঁ অধ্যক্ষ মহাশয়। তার উত্তর শুনে সভায় উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি যেন হতবাক হয়ে গেল। গজাননের মুখ এক নিমেষেই উজ্জ্বল হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ অধ্যক্ষ মহাশয়ের দিকে ফিরে বললেন, দেখলেন অধ্যক্ষ মহাশয়, আপনি দেখলেন কতটা নির্লজ্জ আর বেহায়া বালক ও নিজেই নিজের চুরির কথা স্বীকার করছে। অতএব আমি তক্ষশিলার সম্মানীয় আচার্যদের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি যে যত শীঘ্রই সম্ভব
ওকে যেন এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত করা হয়। অধ্যক্ষ মহাশয় বিশ্বাস করতে পারছিলেন না যে চন্দ্রগুপ্ত চুরি করতে পারে, কারণ চাণক্যের মতো দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি একজন চোরকে তক্ষশিলায় নিয়ে আসতে পারেন এটা তিনি কোনো রূপেই মানতে পারছিলেন না। কিন্তু চন্দ্রগুপ্ত নিজেই তার অপরাধ স্বীকার করে নিয়েছিল, তাই এক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ ছিল না। না চাইতে অধ্যক্ষ মহাশয়কে আচার্য গজাননের কথা মেনে নিতে হলো। তিনি সমস্ত সভাকে সম্বোধন করে বললেন, যেহেতু চন্দ্রগুপ্ত নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে, তাই এক্ষুনি চন্দ্রগুপ্তকে তক্ষশিলা থেকে বহিষ্কৃত করা হলো। এই ঘোষণা শোনা মাত্রই চন্দ্রগুপ্তর মুখ বিবর্ণ হয়ে গেল, তার চোখ দিয়ে অশ্রুধারা বইতে শুরু করলো। সে করুণ দৃষ্টিতে অধ্যক্ষের দিকেই তাকিয়েছিল। অধ্যক্ষের নির্ণয় শুনে গজানন মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন এবং নিজের বিজয়ের প্রতি গর্ব অনুভব করলেন। অধ্যক্ষ বলে চললেন, চন্দ্রগুপ্ত, তুমি এক্ষুনি এই মুহূর্তেই তক্ষশিলা থেকে বেরিয়ে যাও। ঠিক সেই সময় সভার মধ্যে এক গুরু গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, দাঁড়ান অধ্যক্ষ মহাশয়। সমগ্র সভা কণ্ঠস্বরের উচ্চ অনুধাবন করে তাকাতেই দেখল আচার্য চাণক্য দ্বারে দণ্ডায়মান ছিলেন। দৃঢ় পদক্ষেপে চাণক্য সভায় প্রবেশ করে অধ্যক্ষ মহাশয়কে প্রণাম জানালেন। আচার্য চাণক্যকে প্রবেশ করতে দেখেই চন্দ্রগুপ্ত তাকে সসম্মানে প্রণাম করেই তার চরণে লুটিয়ে পড়ল। চাণক্য তাকে ভূমি থেকে তুলে স্নেহপ্রবণ হাত তার মাথায় চালনা করতে করতে আচার্য গজাননের দিকে দৃষ্টিপাত করলেন। আচার্য গজানন আচার্য চাণক্যকে জীবিত দেখে বিস্মিত হয়ে গেলেন। তিনি দাঁতে দাঁত পিষে মনে মনে বললেন, আচার্য বেঁচে ফিরে এসেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে ওর ছাত্রকে কেউ বাঁচাতে পারবে না। খুব ভালো হয়েছে আপনি এসে গেছেন আচার্য চাণক্য। আপনি দেখতে পাচ্ছেন আচার্য, আপনার এই ভাবী সম্রাট একটা চোর। আপনি একটা চোরকে তক্ষশিলায় নিয়ে এসেছিলেন, আর একে দিয়ে নাকি আপনি ভারতবর্ষের নির্মাণ করবেন কল্পনা করেছিলেন। আচার্য গজাননের কটু বাক্যগুলো যেন বিষাক্ত তীরের ন্যায় আচার্য চাণক্যকে বিদ্ধ করল। চন্দ্রগুপ্তকে আমি অতি অবশ্যই শাস্তি দেব, কিন্তু তার পূর্বে আমি জানতে চাই সে কি চুরি করেছে এবং সেটা কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। চাণক্য তার গম্ভীর স্বরে স্পষ্ট ভাষায় বললেন, কারণ ন্যায় শুধুমাত্র এক পক্ষের কথা শুনেই বিচার করা যায় না। ন্যায়ের প্রথম পরিভাষাই হলো ভুলবশত যেন কোনো নির্দোষ শাস্তি না পায়। এইবার চাণক্য চন্দ্রগুপ্তর দিকে ফিরে বললেন, তুমি আচার্যদের প্রশাসনিক কক্ষ থেকে কি চুরি করেছো? চন্দ্রগুপ্ত একটা চাবি বের করে অধ্যক্ষের সামনে রেখে দিল। চন্দ্রগুপ্ত কেন চাবি চুরি করেছিল? চাণক্য কি পারবেন চন্দ্রগুপ্তকে নির্দোষ সাব্যস্ত করতে? নাকি গজাননের মনোবাঞ্ছা পূর্ণ হবে? নাকি অধ্যক্ষ তাকে চিরকালের মতো নির্বাসিত করবেন আর চাণক্যের স্বপ্ন অধরাই রয়ে যাবে? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी यूट्यूब चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।